করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে, যদিও এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তবে মৃতের সংখ্যা পেরিয়েছে 8,000। এবার এই মৃতের তালিকায় নাম লিখেছে বাংলাদেশ। আজ দুপুরে আইইডিসিআর জানিয়েছে মৃত ব্যক্তির বয়স 70-এর বেশি এবং তিনি বিদেশ ফেরত নন। তিনি একজন আক্রান্তের সংস্পর্শে এসে সংক্রামিত হয়েছেন, যদিও তিনি আগে থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্বভাবতই এই মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকের কপালেই চিন্তার ভাঁজ পড়েছে। প্রশ্ন উঠেছে, কোয়ারেন্টাইন কি ঠিকঠাকভাবে হচ্ছে? জনসাধারণ কি স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী হচ্ছে? আর যদি ভারী মাত্রায় আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, ভাইরাসটি শনাক্তকরণ এবং করোনা মোকাবেলায় আমাদের চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কর্মীরা কতটুকু প্রস্তুত আছেন আনতে চাই আলোচনার টেবিলে। সঙ্গত কারণেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু প্রস্তুতি অপ্রস্তুতি। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়। সাথে আছি আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 4 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফ উল্লাহ মুন্সি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। স্বাগত আপনাকেও। এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই আমার বাঁয়ে থাকা অতিথিদেরকে। আছেন স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডাক্তার সামিউল ইসলাম। স্বাগত আপনাকে। এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক কামরুন নাহারকে, যিনি স্বাস্থ্য বিষয়ক সংবাদ কভার করেন। আপনারা 4 জনকে নিয়ে আলোচনা শুরু করবো, তবে শুধু টাইটেল ব্রেক আছে। এরপরই আলোচনাটা শুরু করতে চাই ডাক্তার সাইফ আপনাকে দিয়ে। আপনি যদি গতকাল দেখেন, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনম তিনি একটি কলাম লিখেছেন তার অনলাইনে। সেখানে তিনি কোয়ারেন্টিন প্রহসন বলছেন। তার মানে কলামের হেডলাইন হচ্ছে এরকম। সেখানে তিনি বলেছেন যে কোথায় কোথায় কোয়ারেন্টিনের নামে কি হয়েছে, কিভাবে আসলে মানুষগুলো আসলে একটা খোলামেলাভাবে ঘুরছে। এখন যেহেতু এই ভাইরাসটার এখন পর্যন্ত টিকা বা প্রতিষেধক আমরা পাচ্ছি না, স্বভাবতই সবার কাছে বেস্ট পলিসি মনে হচ্ছে যে যত সংখ্যক মানুষকে আসলে সংক্রমণ থেকে ঠেকিয়ে রাখা যায়, সেক্ষেত্রে কোয়ারেন্টাইন একটা বেস্ট পলিসি বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত আপনি কি দেখলেন, কি বিশ্লেষণ হলো, বা যেই কলামটি পড়লাম তার সাথে কতটুকু সহমত আপনি? আসলে কোয়ারেন্টাইন বিশ্বব্যাপী একটি প্রচলিত পদ্ধতি এবং এটা প্রায় 1400 সাল আগে এটা শুরু হয়েছিল। জি। এখন এবং সেই আজকে আমরা এত বছর 2000 সালে এসে 2020 সালে এসেও আমাদেরকে সেই কোয়ারেন্টাইন পদ্ধতিতেই আপনার বিশ্বাস করতে হচ্ছে, আস্থা রাখতে হচ্ছে। যখন এরকম কোনো মহামারী হয়, আসলে সমস্ত কিছুই যে আপনার প্ল্যান মাফিক চলবে তা কিন্তু নয়। আপনাকে আমাদের যে কোনো অপ্রস্তুত বা প্রস্তুত আপনি যে বিষয়বস্তু এনেছেন, একটা কোয়ারেন্টাইন যদি সাফল্যজনক করতে হয়, এটা দুই পক্ষেরই কিন্তু ব্যাপার আছে। একটা যারা কোয়ারেন্টাইন করবেন এবং যারা কোয়ারেন্টাইন হবেন। সেক্ষেত্রে যারা কোয়ারেন্টাইন হবেন তাদেরকেও কিন্তু আমাদের প্রস্তুতি বা তাদেরকেও কিন্তু আমাদেরকে ব্রিফ করার কিছু ব্যাপার আছে। তো যারা বিদেশ থেকে আসছেন, অনেকটাই আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে আপনার অপ্রস্তুতভাবেই আমাদেরকে অপ্রস্তুত করেই অনেকে চলে আসছেন। কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে একটা হয়তো বা মানে আপনার ব্যারিকেড বা একটা থাকা উচিত ছিল। যেমন ধরেন চায়না থেকে যে প্লেনগুলো আসছে বা ইউরোপ থেকে যে আসছে, এগুলি কিন্তু আমাদের একটা ডেডলাইন দিয়ে যদি আমরা বলে দিতাম যে এত তারিখের পরে আমরা আর কোনো প্লেন নিব না, আসতে পারবে না, তাহলে কিন্তু ওই পপুলেশনটা আমরা কন্ট্রোল করতে পারতাম। এবং ওই পপুলেশনকে যদি নিয়ম অনুযায়ী, WHO নিয়ম অনুযায়ী তারা বিফোর এম্বার্গেশন আপনার ওইখানে কিন্তু ব্রিফ হওয়ার কথা। সাপোজ ইটালি থেকে আসছে, সেখানে কিন্তু তাকে ব্রিফ করে দেওয়ার কথা যে তুমি দেশে গিয়ে তোমাকে কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হবে বা আপনার হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, এবং তাদেরকে এগুলো ব্রিফ করে দেওয়ার কথা। এখন তারা যখন ওখান থেকে আসবে এবং তাদেরকে ওখানে কিন্তু বিফোর এম্বার্গেশন আপনার ওখানে টেস্ট করার কথা, মানে পরীক্ষা করার, স্ক্যান করার কথা, যাদের আপনার টেম্পারেচার থাকবে তাদের আলাদা করে পাঠানোর কথা। আমরা কিন্তু কোনোটাই দেখিনি। হঠাৎ করে বিমানবন্দরে নেমে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা আপনার একটা হ্যাফাজার্ড একটা কন্ডিশন, এবং অনেকে দেখলাম যে আপনার ব্যাগ ট্যাগ দিয়ে দিয়েছে তাদের আত্মীয় স্বজনের কাছে। এটা কিন্তু একটা আমার কাছে মনে হয়েছে যে এটা হওয়া উচিত ছিল না। আরেকটা হচ্ছে যে আবার ওনাদের পক্ষে দেখেন যে মানে যাত্রীদের পক্ষে, যাত্রীরাও কিন্তু অধৈর্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে আমরা কিন্তু এই পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত না।
আমাদেরকেও যেমন এটা নতুন শিক্ষা আমাদের জন্য। সুতরাং এই ব্যাপারগুলি যদি আমরা আপনার তাদেরকে ব্রিফ করতাম, তাদেরকে যদি আমরা তাদের স্বাস্থ্যগত ব্যাপারটা যদি বুঝিয়ে বলতাম, এবং এখানে আমার কাছে মনে হয় কাউন্সিলিং একটা বড় ব্যাপার ছিল, যেটা আমাদের এখানে টোটাল এই আপনি এই যে যত প্রক্রিয়া দেখতে পাচ্ছেন, শুধু কোয়ারেন্টাইন না, আর অন্যান্য সব জায়গাতে এই যে পেশেন্টগুলি আপনার এখন হোম কোয়ারেন্টাইন হচ্ছে, সেখানে কিন্তু সাইকোলজিক্যাল যে ব্রেকডাউন একটা লোকের, এগুলি কিন্তু অ্যাড্রেস করা হয়নি। এগুলো অ্যাড্রেস করা উচিত আমি মনে করি। কামরুন ভাই, একটু বলবেন, আপনাকে যেহেতু আপনি মাঠে ময়দানে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা করেন, খোঁজ খবর ভালোই রাখবেন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমরা যথেষ্ট সময় পেয়েছি কি পাইনি? কারণ চীনের পর সম্ভবত বলা হচ্ছে 2.5 মাসেরও বেশি সময় হয়ে গেছে। এই সময়টুকু যথেষ্ট ছিল কিনা, সমন্বিতভাবে কাজগুলো হচ্ছে কিনা, স্বাস্থ্য খাতের যেসব মানে স্টেক হোল্ডার যারা আছেন, চিকিৎসক যারা আছেন, স্বাস্থ্যকর্মী যারা আছেন, হাসপাতালগুলো যেগুলো আছে, সেগুলোকে আপনি কতটুকু প্রস্তুত দেখেছেন? ধন্যবাদ। আমি মনে করি যথেষ্ট সময় আমরা পেয়েছি। মানে ডিসেম্বরের এন্ডে যদি আমরা ধরি যে আমরা সচেতন হতে শুরু করলাম বা বিষয়টা নোটিসে নিলাম, তারপর থেকে 2-2.5 মাস তো প্রিপেয়ারনেসের জন্য যথেষ্ট। কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছিল যে এটা কি আমাদের দেশে আসবে কি আসবে না, দেখি কি হয়। মানে এই যে একটা ঢিলে ঢালা ভাব, আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের প্রিপেয়ার্ডনেস এবং এখনো পর্যন্ত যে রেসপন্স, এটা আমার কাছে স্লো মনে হচ্ছে। আর আরেক আমি শুধু হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখেছেন আপনি, চিকিৎসকদের প্রস্তুতি? না, চিকিৎসকদের প্রস্তুতি আমরা যতদূর বুঝতে পারছি তারা খুবই ভীত। তারা হাসপাতালে রোগী এলে, মানে যদি সর্দি কাশির রোগী হয় তাহলে ইভেন সাধারণ মানুষও যদি সাধারণ হাঁচি কাশিও দিচ্ছে, তারা ভয় পেয়ে যাচ্ছে। চিকিৎসা দিতে তারা মানে অপারগতা প্রকাশ করছে। কোনো কোনো ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জেনেছেন যে অপারগতা সেরকম মানে তাদের যেহেতু নিজেদেরই প্রোটেকশন নেই, আচ্ছা। মানে তারা যেটা বলছেন যে এক হচ্ছে তাদেরকে ট্রেন আপ করা হয় নাই যে এই রোগীদের কিভাবে চিকিৎসা দিতে হবে যদি মানে করোনা আক্রান্ত হয়। তো তারা সাধারণ সর্দি কাশির রোগী দেখলেও, আর যদি সেখানে নিউমোনিয়া সন্দেহ করেন তাহলে তার কথাই নেই, ধারে কাছেও ঘেসবেন না। তো এতে রোগীদেরও সাফারিংস হচ্ছে। আজকের আইইডিসিআর এর ব্রিফিং এর মানে বেশিরভাগ সময় জুড়েই এটাই আলোচনার বিষয় ছিল যে এই যে রিফিউজ করছেন চিকিৎসকরা, চিকিৎসা দিবেন না। আচ্ছা। হ্যাঁ, মানে এটা কিছু হাসপাতাল, সরকারি হাসপাতাল বলেই দিয়েছে যে তারা এই করোনার কোনো রোগী তারা নেবেন না। কিন্তু তাদের প্রতি তো এক ধরনের নির্দেশনা ছিল আগে থেকে, সেগুলো কি এখন অনুসরণ করা হয়নি? যে আইসোলেশনের বিভাগগুলো খোলার কথা, বিভিন্ন হাসপাতালে আলাদা নির্দিষ্ট বেড দেওয়ার কথা ছিল, সেগুলো কি দেখেছেন যে সেগুলো কতটুকু প্রস্তুত হয়েছে? না, এইগুলি অনেক ঢিলে ঢালাভাবেই হয়েছে বলে আমাদের মনে হয়, সাংবাদিক হিসেবে আমরা যেটুকু খবর পাই। আর নিজেরা স্বচক্ষে যে মানে যদি বলেন, সেখানে মানে আমাদের একটা বিষয় হলো যে শুরুর দিকে যখন আইসোলেশন ইউনিট খোলা হয়েছে বা এরকম বলা হয়েছে, আমাদের ফটোগ্রাফাররা যে মানে ছবি নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাদের অনেক সময় বাধাও দেওয়া হয়েছে। তো আমরা যতদূর জানতে পেরেছি যে, আমি ঢাকা মেডিকেলের কথাই বলি, সেখানকার কোনো একজন ডাক্তার আমাকে বলেছেন যে মানে এইখানে আমরা কিভাবে চিকিৎসা দিব, আমাদের নিজেদেরই তো প্রোটেকশন মানে পার্সোনাল প্রোটেকশন যে ইকুইপমেন্টস এগুলি সাপ্লাই দেওয়া হয়নি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনবরত বলা হচ্ছে যে আমরা সবকিছুই দিয়ে যাচ্ছি। করোনার জন্য 4টা বা 6টা স্পেশালাইজড হাসপাতালে কুয়েত মৈত্রীর মতো মুগদার কথা বলা হচ্ছে, সেগুলোতে প্রেফার করার বিষয় বা সেগুলোর কি অবস্থা? মানে তারাও আমাদেরকে মানে আমাদেরকে আইইডিসিআর এর পরিচালক যখন ব্রিফিং করেন তখন বলে দিয়েছেন যে যেখানে করোনা আক্রান্ত রোগী কিংবা মানে এটা সাংবাদিকদের প্রোটেকশনের জন্য, যে আপনারা যেখানে আইসোলেশন করা হবে বা যেখানে কোয়ারেন্টাইনে রাখা হবে সেখানে আপনারা কাছাকাছি যাবেন না এবং সাবধানতা অবলম্বন করেই যাবেন। কাজে আমি যদি বলি যে আমি স্বচক্ষে যে কিছু দেখেছি, আমি তো মানে বলতে পারবো না, কারণ আমার তো ওইখানে অ্যাক্সেস নাই। ওকে, ঠিক আছে, আমি একটু যেতে চাই মাহিদুল ইসলাম প্রধান আপনার কাছে। ঢিলে ঢালা ভাব, ট্রেন আপ ঠিক মতো হয়নি চিকিৎসকদের মধ্যে এক ধরনের এই প্রশ্নগুলো আছে যে তারাই তো নিজেরাই প্রস্তুত হতে পারছেন না, বা তাদের পার্সোনাল যে সুরক্ষার জায়গাগুলো পিপিআই অনেক জায়গায় নেই, যেটা বলছিলেন কামরুন নাহার। তাহলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি করা হলোটা কি? না, আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই শুরুটা করতে চাচ্ছি যে আমাদের আজকের যে আলোচনা এমন একটা বিষয়কে নিয়ে, যে বিষয়টা আমার বা আপার বা অন্যান্য যারা আছে তাদের কারো ব্যক্তিগত বিষয় না,
ইভেন এটা একেবারে আমাদের জাতীয় একটা বিষয়। অবশ্যই। এই কথা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। তো এখানে যেটা আমাদের আপা যেটা বললেন যে ঢিলেঢালা ব্যাপার, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় ঢিলেঢালা কাজ করছে, এক নম্বর বললেন। তারপরে ট্রেনিং ছিল না, সেটা বললেন। তারপর ফটোগ্রাফারদের ফটো নিতেও দেওয়া হয়নি, সেটাও বললেন। আমি আমি জাস্ট এই আপনাদের পত্রিকা থেকেই দেখাই। এটা দেখেন যেখানে লেখা আছে, এটা দেওয়া আছে 16 মার্চ। এটা দেওয়া আছে যে সারা দেশে 8,000 বেড প্রস্তুত। আমাদের পত্রিকা এটা হচ্ছে যে ভোরের কাগজ পত্রিকার। আমি এটা রিপোর্টটা দেখাচ্ছি আপনার এর থেকে আমার কাছে অনেক রিপোর্ট আছে। আমি যেগুলো আমার আসতে যেগুলো সাথে ছিল সেগুলো থেকে আমি দেখাতে পারবো যে এই দেখেন, এটার মধ্যে দেওয়া আছে ইনকিলাব পত্রিকা। এখানে দেওয়া আছে যে আইসোলেশন ওয়ার্ড জেলা উপজেলায়। জি। তাহলে আমি এখানে আমাদের ভাষ্য, এটা পত্রিকার ভাষ্য। এই পত্রিকা আমরা চালাই না, এটা এই পত্রিকাগুলো তারা নিজেরাই চালায় এবং অনেক বড় রিপোর্ট, এবং তারা হেডলাইন করে সেটা বড় করে। এই ধরনের রিপোর্টও আছে, অপ্রস্তুত হাসপাতাল, পালানোর ঝুঁকিতে থাকা রোগী, এই ধরনের রিপোর্টও কিন্তু আছে। হ্যাঁ, না আমি প্রত্যেকটা আপনি গণমাধ্যম কর্মী, আমি আপনার কথা আপনাকে দিয়ে উত্তরটা দিচ্ছি যে সেক্ষেত্রে আপনারাই বলছেন যে এটা প্রস্তুত আছে, আপনারাই বলছেন যে এটা প্রস্তুত নাই। এখন আমি আমার পক্ষ থেকে বলি যে কী ছিল এখান থেকে, কী আছে অ্যাকচুয়ালি। তো আপনার প্রথম যেটা ছিল যে ঢিলেঢালা ব্যাপার যেটা বললেন, সেখানেই বলি। সেটা হচ্ছে যে আমাদের গত 21 জানুয়ারি থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নিজে উদ্যোগ হয়ে, আপনি জানেন যে কয়েকটা দ্রুততার সাথে কমিটি করে দিয়েছে। সেই কমিটি প্রথম ছিল 3টি কমিটি, এখন সেই কমিটি 7টি কমিটি হয়ে গেছে। এবং এই কমিটি হয়ে গেছে একদম রুট লেভেল পর্যন্ত। উপর থেকে জাতীয় কমিটি একটা করে দিয়েছে, যেখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে সভাপতি, এবং সেখান থেকে একেবারে ইউনিয়ন পর্যায়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন সেই কমিটিগুলো রীতিমতো কাজ করছে, এবং যে এই যে আমরা যে কোয়ারেন্টাইন ব্যাপারগুলো দেখছি, সেই কোয়ারেন্টাইনগুলোর ইয়ার থেকে এই কমিটিগুলো কিন্তু নির্দেশনা দিয়ে, এই যে এখন আরেকটা চিঠি আছে বিজ্ঞপ্তি আকারে, এটা আমাদের মাননীয় সচিব মহোদয় উনি বিজ্ঞপ্তি আকারে একটা চিঠি দিয়েছেন। মন্ত্রণালয়ের মন্ত্রী যা বলছেন তিনি কি তা মানছেন? উনি মানছেন না, কোন জায়গায় মানছেন না সেটা যেমন আমি আপনাকে ডেইলি স্টারের রিপোর্ট দেখাতে পারি, দল বল নিয়ে শিশু হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, যেখানে করোনা ভাইরাস ঠেকাতে এটা আজকে প্রথম আলোতে আপনি দেখাতে পারবেন। প্রথম আলোতে লিখছে যে এরকম শিশু হাসপাতাল দল বল নিয়ে গেলেন। ব্যাপারটা আপনি খেয়াল করেন যে উনি একজন মাননীয় মন্ত্রী। তো উনি যখন এই আমাদের মুজিব বর্ষ পালন উপলক্ষে যখন টাইপ 1 ক্যাম্পেইন উদ্বোধন করতে যাচ্ছেন, তখন সেখানে উনি সব ধরনের প্রোগ্রামগুলো কিন্তু উনি ছোট করে ফেলেছেন। এবং ওখানে যখন উনি যাওয়ার পরে একজন মন্ত্রী যখন যায়, তখন উৎসুক জনতার কমতি থাকে না, এবং তার পিছনে দেখবেন যে অনেক লোকজন লেগে গেছে। একটাও ওনার সাথে নেই, শুধু ওনার সাথে আমি গিয়েছি এবং আমার সাথে ওনার যে একজন বডিগার্ড ছিল, আর বাকি সবাই ছিল উৎসুক জনতা। ডেইলি স্টারে যে ছবি আছে সে কিন্তু সেই কথা বলে না। হ্যাঁ, আপনি ডেইলি স্টার ছবি থেকে আপনি দেখাইতে পারেন, আজকের প্রথম আলোতে ওটা আছে। আপনি দেখেন যে সেখানে যদি উৎসুক জনতা যদি ওনার পিছনে যায়, একজন মন্ত্রী কিন্তু পারে না যে সবগুলো মানুষ আপনি সরে যান এটা বলতে, যেখানে থাকার জন্য। মন্ত্রী সম্মত প্রোটোকল নিয়ে চলাফেরা করেন। ঢাকা মেডিকেলের নিজস্ব দায়িত্ব আছে, কোথায় ভিড় করতে হবে, ভিড় কমাতে হবে। যখন উনি উদ্বোধন করার সময় সেই সময়টার মধ্যে থেকে কিছু লোক ছিল তার সাথে ছিল, এবং ওই লোকগুলো সবই কিন্তু মানে ওই উৎসুক জনতা। আপনি এটা বলতে পারেন না যে উনি লোক সাথে নিয়ে গেছে, সেরকম কিছু না। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আরেকটা যেটা বলবো যে ট্রেনিং ছিল না, যেটা বললো আপা, সেটা ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আরেকটি বিষয়। সেটা হচ্ছে ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি জানেন যে এইটি আমি নিজে দেখেছি যে এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যে ডিজি উনি ট্রেনিং দিচ্ছেন, এবং আমাদের একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, আপনি হয়তো জানেন ট্রিটমেন্ট প্রোটোকল বই আছে। সেই বইটা দিয়ে সেই বইগুলো থেকে আমাদের চায়না থেকে ওরা কি অভিজ্ঞতা ফেস করলো, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে বই দিয়েছে। সেই বইয়ের প্রেক্ষিতে আমাদের যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে শুরু করে যত ডাক্তাররা এই সংশ্লিষ্ট থাকবে, তাদেরকে কিন্তু ওই ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে কী করতে হবে, কী করতে হবে না, কখন কোনটা করতে হবে, সেগুলো একটা প্রস্তুতিমূলক কাজগুলো করে দেওয়া আছে, এবং ওইখান থেকে ট্রেনিংয়ের যত ধরনের কাজগুলো আছে সেগুলো করে দিয়েছে। এখন আপনাকে যদি কেউ বলে থাকে যে ট্রেনিং দেওয়া হয়নি, সেটাকে বলেছেন জানি না, বা ট্রেনিং কিন্তু আমরা প্রস্তুত। আর আপনি পাশাপাশি যদি বলেন যে এখন ধরেন যারা কোয়ারেন্টাইনের মধ্যে আছে, একটা জেলার মধ্যে আছে, সেখান থেকে একজন আক্রান্ত হলো, তাহলে ওই রোগীটা কোথায় যাবে? ওই রোগীটাকে তাহলে কি সে কি ওই বাড়িতে থেকেই মারা যাবে? সেটা কখনোই না। তার জন্য আমাদের কিন্তু 2 মাস আগে থেকে কিন্তু হাসপাতাল বেড প্রস্তুত করে রাখা আছে। আপনি জানেন যে জেলার যে সদর হাসপাতালগুলো সেখানে আমরা 100 বেড রেখে দিয়েছি, আমরা বিভাগীয় যে হাসপাতালগুলো সেখানে 300 বেড রেখে দিয়েছি, এবং ঢাকার মধ্যে আমাদের কিন্তু 500 থেকে 1000 বেড আমাদের একদম প্রস্তুত করা আছে। আপনি দেখেন যে এখান থেকে আমি আপনাকে 4 থেকে 5টা হাসপাতালে বলতে পারবো যে কোন হাসপাতালে কয়টা প্রস্তুত আছে। এই হাসপাতালগুলো কোনখানে কত বেড আছে সেটা কিন্তু আপনাদের পত্রিকায়। সরোয়ার্দী কি প্রস্তুত আছে? সরোয়ার্দী হাসপাতালের মধ্যে থেকে আমাদের যে হাসপাতালগুলো, তার মধ্যে থেকে আমরা তো সব হাসপাতাল তো প্রস্তুত রাখিনি। যেমন আপনি ঢাকা মেডিকেল যদি আপনি বলেন, ঢাকা মেডিকেল কিন্তু আমরা প্রস্তুত রাখিনি এই করোনা ফেস করার জন্য। কিন্তু শুরুতে তো বলা হয়েছিল ঢাকা মেডিকেলে আইসোলেশন ইউনিট না। আমরা যদি বলে থাকি, আপনাকে বুঝতে হবে যে বাস্তবতা মানে কোন প্রেক্ষিতে আছে। আপনি দেখবেন যে সেখানে ঢাকা মেডিকেলের যে প্যাশেন্টের যে চাপ, সাধারণ রোগীর যে চাপ,
এই চাপটার মধ্যে থেকে আপনি যদি তো করোনাকে general সেখানে যদি নেন হাসপাতালে তো তাহলে খোলা যাবে না, আপনি বেশি infected বাকি হওয়ার পেশেন্টদের ইনফেক্টেড করে ফেলবেন। আমরা সেই জন্য আমি একটু আমি অনেকগুলো ব্যাপার আছে, মানে আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনায় অনেকগুলো ব্যাপার আছে, সেগুলোকে আসলে প্রায়োরিটি দিতে হবে। প্রথমত হচ্ছে যে আপনি এই ধরনের একটি ভাইরাস আপনি গ্লোবালি যদি দেখেন কনটেক্সট করে, সেটি হলো যে আমরা কিন্তু গ্লোবালি একটা মানে ডিজিজ প্রোফাইলে একটা দুটো মেজর চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু মোস্টলি আমাদের সিস্টেম যেটা হচ্ছে গ্লোবালি, কিন্তু এটা আমার নন কমিউনিকেবল ডিজিজের প্রতি আমাদের একটা প্রায়োরিটি দেওয়া ছিল। আপনি জানেন আপনার পরিবারেও সবাই হার্ট ডিজিজ বেড়েছে, ডায়াবেটিস বেড়েছে, এরকমভাবে নন কমিউনিকেবল ডিজিজের উপর একটা মানুষের আপনাদের দেখা যাচ্ছে মানুষগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু কমিউনিকেবল ডিজিজের একটা থ্রেট হচ্ছে যে অলওয়েজ ইট ইজ দ্য ইমার্জিং আর ইমার্জিং ডিজিজেস, এবং ইমার্জিং এর যখন ডিজিজগুলো হয়ে থাকে তখন প্রত্যেকটা দেখবেন যে এই ধরনের যখন সংক্রমণ হয়েছে তখন মেজর যেটা এফেক্ট করেছে সবগুলোতেই কিন্তু এরকম ধরনের মেজর থ্রেট আছে। কেন থ্রেটটা আছে? যে কারণ হলো যে আমাদের এই ব্যবস্থাপনাগুলো ছিল, আমরা কিন্তু খুব কমিউনিকেবল ডিজিজ প্রায়োরিটি কান্ট্রি ছিলাম, বার্ডেন ছিলাম। যে আমি যেমন টিবি কন্ট্রোল প্রোগ্রাম দেখি, লেপ্রোসি দেখি, আমি এরকম ধরনের অনেক কমিউনিকেবল ডিজিজ আমাদের একসময় ছিল, পোলিও ছিল, আমাদের হাম রুবেলা, অনেকগুলো কমিউনিকেবল ডিজিজ ছিল, যেগুলো আমরা অনেকগুলোকে কিন্তু আমরা মনে করেছি যে আমরা অনেকগুলোকে ইরাডিকেট করতে পেরেছি, কোনো এলিমিনেশন স্ট্র্যাটেজি যেতে পেরেছি, কোনোটাই যেতে পেরেছি। কিন্তু সবসময় যে আশঙ্কাটা থাকে সেটি হলো যে এটা রিএমার্জিং হিসেবে আসতে হবে। এখন এই আপনাদের কিন্তু এই প্রেক্ষাপটটা বুঝতে হলে, গ্লোবাল প্রেক্ষাপটটা বুঝতে হলে একটা নতুন একটি ভাইরাস, এবং যেটি হচ্ছে যে যেটার কিন্তু আসলে ট্রান্সমিশন কিভাবে হয় আসলে, যে এটা কিন্তু খুব ক্লিয়ার এখনো না। কারণ আমরা কত বলি এয়ারবোর্ন ডিজিজ, কোনোটা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কোনোটা বলি আমরা যে এরকম ডিজিজগুলো কিন্তু বলি যে এটা কিন্তু আসলে এই হিস্ট্রিটার জায়গা নিয়ে যে কোথা থেকে আসলে ট্রান্সমিশনটা হবে এটা কিন্তু স্টিল আনসার্টেইন। একটা হচ্ছে আননোন একটা ভাইরাস, একটা আনসার্টেইন, এবং তারপরে হচ্ছে যে এই যে আপনারা যেমন চায়নার অভিজ্ঞতা বলেছেন আপনারা ভালো, কিন্তু চায়নার ক্ষেত্রে যেগুলোকে আমরা বলি তাদের ক্ষেত্রে যেমন এই কমিউনিস্ট কান্ট্রির যে জায়গাটা বলি, যে কমান্ডের কথা বলি, সেই কমান্ডটা কিন্তু আসলে ইউরোপও দেখছেন আপনি, ইতালির মতো দেশও দেখছেন আপনি, সেটা কিন্তু আমরা এই করতে পারি। বিষয়ে ডিসএগ্রি করছি না, 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 সামিউল, আমরা বলছি না, যে না। যেহেতু এটা আড়াই মাস হলো, আমরা এখন আমি যদি কয়েকটা জিনিস সেই জায়গায় আমাদের প্রস্তুতি জায়গাটা কেমন? কয়েকটা জিনিস বলি যদি আপনাদেরকে বলতে হয়, সেটি হলো যে আরেকটা জিনিস আপনার বলতে হবে, যে আমরা কিন্তু সবসময় বলছি, আপনারাও বলছেন, আমরাও স্বীকার করে নিচ্ছি, সেটি হলো যে আমাদের কিন্তু একটা হাই রিস্ক অবশ্যই আছে, আমাদের ডেন্সলি পপুলেটেড, আমাদের লিভিং স্ট্যাটাসটা, আমাদের একটা ইনফেকশন ডিজিজ কন্ট্রোল করতে গেলে যেটা লাগে, আমি অনেকদিন টিভি প্রোগ্রাম বলি ইনফেকশন কন্ট্রোল মেজার্স, মানে উইদিন দ্য হসপিটালস, দ্য গুড প্র্যাকটিসে কিন্তু আমরা অন্যদের চেয়ে অনেক পিছিয়ে। এটিকে আপনাকে কিন্তু বলতেই হবে যে মানুষের যে এই যে স্বাস্থ্যভাবে যে নেবে, সে সেবাটা যে নেবে, সেই নেওয়ার ব্যাপারটাও যারা থাকে তারাও কিন্তু এই আমরা বলি হেলথ সিকিং বিহেভিয়ার, সেটাও কিন্তু আসলে পুরো আছে। তো আপনারা যেসব জায়গায় কন্ট্রোলটা করেছে, মূলত কি করেছে, ইনফেকশাস ডিজিজ হসপিটালে কিন্তু করেছে। আপনি যদি সিঙ্গাপুরে দেখেন, দিস ভেরি গুড, তারা কিন্তু সবাইকে ইনফেকশাস ডিজিজ হসপিটাল নিয়েছে, ওখানে আইসোলেশন করেছে, যেন হসপিটাল জেনারেল সার্ভিসেস কোনো এফেক্টেড হয়নি আমাদের। কিন্তু আমাদের কিন্তু ইনফেকশাস ডিজিজগুলো হসপিটাল যেগুলো ছিল, আমাদের বললাম যে আমাদের তো সব জায়গায় আমরা প্রায়োরিটি অফ দ্য নন কমিউনিকেবল ডিজিজ দিতে যাই, আমাদের এনএসসিবিডি করতে হচ্ছে, আয়ের হসপিটাল করতে হচ্ছে, আমাদের এইগুলো করতে যেয়ে কিন্তু ইনফেকশাস ডিজিজ হসপিটাল যেগুলো ছিল, টিবি হসপিটাল আমরা যারা সিডিসি বলি কমিউনিকেবল ডিজিজ, এগুলো কিন্তু আমাদের প্রায়োরিটিটা কমে গিয়েছিল। কিন্তু আমাদের এটার থেকে যে শিক্ষা যেটা, সেটি হলো যে আমাদের আসলে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ প্রত্যেকটাই প্রায়োরিটি দিয়ে আমাদেরকে হেলথ সিস্টেমকে স্ট্রেন্থ রাখতে হবে গ্লোবালি। আরেকটা হচ্ছে যে এটার একটি বড় জায়গা যেটা হয়েছে সেটি হলো কিন্তু গ্লোবালি এত লার্জ পপুলেশন এফেক্টেড হচ্ছে, যখন মনে করেন চায়নাতে যখন একটু এটাকে বাউন্ডারি বা সীমাবদ্ধতার জায়গাটা আসলো, তখন কিন্তু আমরা হোপফুলি ছিলাম যে চায়নার থেকে আমাদের সংক্রমণটা আসেনি। এবং ইতালির যে এইভাবে ডেভেলপমেন্টটা, যেটা ডেভেলপমেন্ট, ইউরোপের যে ডেভেলপমেন্টটা, এবং আপনি ইতালি, ইউরোপ, যষ্ট শুরু করে আপনি সবার ডেভেলপমেন্টটা, গ্লোবাল ডেভেলপমেন্টটা যেটা, সেটা কিন্তু আসলে কিন্তু আপনি যদি এই ব্যবস্থাপনা বলেন তাহলে কিন্তু এটি ডেফিনেটলি যে এয়ার ট্রাফিক দিয়ে হয়েছে, সেখানে কিন্তু আসলে কেউই কন্ট্রোল করতে পারবে না। রাইট, এই জায়গায় একটু আসতে চাই, আমি একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে ঠিক এই জায়গাতেই আসবো যে আপনি মনে করছেন যে এয়ার ট্রাফিকের মধ্যে চলে এসছে, যদি যা হয়েই থাকে তাহলে কি মনে হয় যে স্বাস্থ্য, পররাষ্ট্র, বিমান সবগুলো সমন্বিত হয়ে কাজ করেছে? এখনও আমরা যতটুকু জানি যে এই মন্ত্রণালয়, এই মিনিস্ট্রি বলে যে আর ঢুকবে না, ওই মিনিস্ট্রির পারমিশন নিয়ে ঢুকে পড়ে। এই বিষয়গুলো একটু জানতে চাইবো, তো তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর।
আবার আমন্ত্রণ 24 ঘন্টা। ডাক্তার সামিউল ইসলাম বিরতির আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে আপনি কি মনে করেন যে আমরা সবাই সমন্বিতভাবে কাজ করছি, যেসব মিনিস্ট্রিগুলো আসলে দায়িত্বরত আছে বা যারা এটাকে টেক কেয়ার করার কথা? এটা অবশ্যই সমন্বিতভাবে করা উচিত। আপনার এটাকে প্রথম আপনার যে উচিত এই অর্থে যে হচ্ছে না বলে উচিত? আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে সেটি হলো যে আপনি এই জায়গাটা যেটা থাকবেন, এটি যেহেতু প্রথমত এই যে কেসগুলো এসেছে সেটা ইম্পোর্টেড কেস, প্রাইমারিলি তার লোকাল ট্রান্সমিশন হচ্ছে, তাই ডেফিনেটলি আমরা যে কথাগুলো বলছি যে কোয়ারেন্টাইনের কথা বলছি, আইসোলেশনের কথা বলছি, তাহলে মানুষকে ট্রান্সপোর্টের কথা বলছি, আপনাদের তাদেরকে একটা ইফেক্টিভ বিল্ডিংস পিপল যারা থাকবে তাদেরকে নিয়ে এসে আসতে হবে। ইভেন কি হসপিটালের মধ্যেও কিন্তু আপনারা যেটা বলছেন যে ঢাকা মেডিকেল কলেজে যদি আমি রোগী এনে চিকিৎসা করতে চেষ্টা করি তাহলে ওনার তো এফেক্টেড হবে। রাইট। সরোয়ার্দির আপনার কথা বলেছেন, সরোয়ার্দি আন্ডার একটা আইসোলেশন ইউনিট থাকবে আউটসাইড দ্য সরোয়ার্দি, কিন্তু পিপল যারা আছে তারা সেটা মেনটেন করবে। এটা হলো একটা মানে আমরা এই প্রসঙ্গগুলো আনি কি কারণে? কারণ হচ্ছে যে মেডিকেল কথাগুলো বলছেন, সরোয়ার্দির কথা বলছেন, সরোয়ার্দির পরিচালক নিজেই যেদিন জানা গেল যে সেখানে আইসোলেশন ডিপার্টমেন্ট হয়নি, তার থেকে 5 দিন আগে তিনি নিজে ডিক্লেয়ার করেছিলেন যে এখানে আইসোলেশন ডিপার্টমেন্ট আলাদাভাবে তৈরি করছি। 5 দিন পরে গিয়ে সেটা খুঁজে পাওয়া যায়নি। না, আসলে কিন্তু বৃহত্তর পরিকল্পনা যদি আমি দেখি, আমি যদি চেক করে দেখলাম আমি আপনাদের এই কারণে ওইটা নিউজটার পরে আমি দেখলাম, জি, সেটি হলো আসলে পরিকল্পনাটা ছিল যে ওরা আইসোলেশনটা হবে একটা নিউ হসপিটাল, যেটা আমাদের মিরপুরে হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং এর একটা যে হসপিটাল হয়েছে যেটাকে আমরা আসলে শেপ করার, এবং তার আইসোলেশনটা তারা মেনটেন করবে, এরকম পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই পরিকল্পনাটাই হয়তো এখন আমাদের বাস্তবতার জায়গাটা নিতে হবে, কারণ আমাদের প্রথমত আমাদের বিজি হসপিটালগুলোতে আননোন কেসেস আসতে পারে, তাহলে সেটাকেও কীভাবে ট্র্যাক করে আসলে আমাদের উইদাউট এফেক্টিং দি আদার পিপলস, সেটাকে কিন্তু একটা ম্যানেজমেন্ট সিস্টেম সুন্দর থাকতে হবে। কিন্তু আমাদের ট্র্যাক করব, শনাক্ত করব, সেই পরিমাণ কিট কি আমাদের আছে? বা আইইডিসিআর ছাড়া তার কোনো শনাক্ত করতে পারে না। এটা আপনাকে একটু জানাচ্ছি যে আমাদের কিটের ব্যাপারটা কিন্তু এখন ডেভেলপ হচ্ছে। প্রথম দিকে একটু সব প্রবলেম ছিল, এখন আমরা চেষ্টা করছি এটা সবচেয়ে সহজতর এবং ভালো হতো যদি একটা র্যাপিড টেস্টিং কিট যদি হতো, তাহলে আমরা কিন্তু পোর্ট অফ কেয়ারেই কিন্তু করতে পারতাম। মানে চলে আসবে কিট কিন্তু চলে আসবে, সেটা চলে আসবে, কিন্তু আমাদের কিটের জায়গাটা কিন্তু আমাদের আসলে খুব বড় জায়গা, ডিফিকাল্ট হবে না ইনশাআল্লাহ। আমরা যেটা মনে করছি যে সেটি আরো জায়গায় এক্সপানশন করা উচিত। আজকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে আসলে এই ব্যবস্থাপনা আছে, আইপিএস ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ যেখানে আছে, চিটাঙ্গে আমাদের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন যেখানে এই ধরনের ল্যাবরেটরি সার্ভিস আছে, সিলেটে আপনারা জানেন যে টিবি কন্ট্রোল প্রোগ্রাম একটা BSL-3 ল্যাব, এবং সেখানে একটা PCR মেশিন উইদিন দ্য মেডিকেল কলেজে সেখানে আছে। সেখানে সিদ্ধান্তগুলো একটু হচ্ছে দেরিতে হচ্ছে মনে হচ্ছে, কারণ এটা অনেক আগে থেকে প্রশ্নগুলো উঠছিল, শুধুমাত্র আইইডিসিআর এর কাছে রেখে দেয়া। এটা একটা পলিসির ব্যাপার। পলিসির ব্যাপারটা হলো গ্লোবাল পলিসি কিন্তু ফার্স্ট ছিল হলো তখন যে এই ডিজিজটাকে সীমাবদ্ধ করার প্রক্রিয়ার মধ্যে ছিল। এখন কিন্তু সীমাবদ্ধ প্রক্রিয়া হিসেবে এই টেস্টিংটাকে তখন কিন্তু এভাবে মানে খুব প্রায়োরিটাইজ করা হয় না, কিন্তু এখন যখন প্রায়োরিটাইজ স্টার্ট হয়েছে তখন কিন্তু ডাক্তার সাহেব সেই জায়গা থেকে জানতে চাইবো, ঠিক আছে এখন প্রায়োরিটি বেজ বা পলিসি বা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ মেজার করে সেটা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যদি বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখছি গত 24 ঘন্টায় ইটালিতে 475 জন মারা গেছে, এখন পর্যন্ত 2000-এর বেশি, এবং এর মধ্যে সিংহভাগই হচ্ছে প্রবীণ। বাংলাদেশের কনটেক্সটে যদি বলা যায়, বিবিএস এর তথ্য বলে যে বাংলাদেশে হচ্ছে 8% টোটাল পপুলেশন, অর্থাৎ 1.5 কোটির মতো প্রবীণের সংখ্যা আছে, এটা 60 অর্থ। তাদেরকে আমলে নিলে আমাদের যেটাকে আলোচনা করছিলাম আইসিইউ থেকে শুরু করে বাদ বাকি যে সাপোর্টগুলো আছে, সেই ন্যাশনাল রেসপন্স প্ল্যানের কথা যেটা আপনি বলছিলেন, সেটা কতটুকু সমৃদ্ধ? আসলে আমরা যদি সম্মুখ দিকে তাকাই যে আসলে একটা সমস্যার মধ্যে পড়েছে জাতি, সুতরাং আমাদের সামনের দিকে আগাতে হবে। সেই সময় আমাদের অভিজ্ঞতা কি দেখতে হবে, যে চায়না এত সুন্দরভাবে কিভাবে এটাকে মিটিগেট করলো। আপনি যদি দেখেন যে সমাজতন্ত্রের কথা বলবো না আমি, আপনি সেখানে যে আপনার তাদের মিটিগেশন হয়ে যাওয়ার পরে WHO থেকে একটা টিম গিয়েছিল, এবং সেখানে ওনারা একটা রিপোর্ট দিয়েছেন, প্রায় 40 পৃষ্ঠা ব্যাপী একটা রিপোর্ট। সেখানে অন্যান্য দেশগুলোকে কি স্টেপ নিতে বলা হয়েছে সেটা যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে যেতে হবে। প্রথমেই ওনারা বলেছেন যে একটা ন্যাশনাল রেসপন্স প্ল্যান থাকতে হবে, একটা প্রোটোকল থাকতে হবে, আমাদের এটা তৈরি করতে হবে। এখনও আমি শুনেছি যেটা তৈরি হচ্ছে, কিন্তু এখনও আমরা এটা দেখতে পাইনি, আমার যতটুকু আমি যতটুকু জানি আমার নলেজে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওনারা হাসপাতালগুলিকে যেই লেভেলে নিয়ে গেছিলেন, প্রায় 45টা হাসপাতালই ছিল উহান শহরে, এবং এর মধ্যে 6টা ছিল শুধুমাত্র ক্রিটিক্যাল কেয়ারের জন্য, এবং ওনাদের পেশেন্ট ক্রাইটেরিয়াটা এরকম ছিল যে যারা ক্রিটিক্যাল কেয়ার তাদেরকে ওই 6টা হাসপাতালে পাঠাও, আর যারা সিভিয়ার অথবা বয়সের 65-এর উপরে তাদেরকে ওই বাকি যে হাসপাতাল 39টা হাসপাতাল সেখানে পাঠানোর কথা।
এখন আসেন সেখানে কিভাবে রুগী দেখা হচ্ছিল, পালস অক্সিমিটার। চায়নার সক্ষমতা আর আমাদের না সক্ষমতা আমি বলছি না, আপনি সেই আমাকে তাহলে প্ল্যান করতে হবে। জি। আমাকে আমার আগে থেকে বাস্তবতা, আমার আমার যেমন ওখানে সক্ষমতা অনুযায়ী সিটি প্ল্যান স্ক্যান, করতে হবে। ওরা পেশেন্ট আসার সাথে সাথে সিটি স্ক্যান করেছে, আমরা পারবো না, আমাদেরকে এক্সরে করতে হবে। কিন্তু এই নির্দেশনাটা তো দিতে হবে আমাকে, কেউ না কেউ পলিসিতে আনতে হবে, এই জিনিসটা প্রোটোকলে আনতে হবে। সেই জায়গা থেকে কোনো কারা এটা রেসপন্স করবে? এটা অবশ্যই আমি মনে করি স্বাস্থ্য কর্মকর্তা যারা আছেন ওনাদের, আমি শুধু ওনারাই না, এর পাশাপাশি অন্যান্য মিনিস্ট্রির সাথে বসে, যেমন আজকে এখন আমরা কোয়ারেন্টাইন নিয়ে চিন্তিত, কিছুদিন পরে কিন্তু আমরা লকডাউন নিয়ে চিন্তা করতে হবে, তখন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পড়বেন। কিছুদিন পরে আপনারা যাওয়া আসা বন্ধ করে দিতে হবে একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট। এটা আমি বলছি আমার প্রিডিকশন না, দিস ইজ দ্য রিয়েলিটি। অন্যান্য দেশে তাই হচ্ছে। আপনার যোগাযোগ পরিবহন মন্ত্রণালয়ের সাথে যুক্ত হতে হবে, আপনি পাবলিক ম্যানেজমেন্ট করতে হবে। সবাই মানতে চাবেন এই জিনিসগুলি, প্রত্যেকেরই জীবন জীবিকা আছে, তাহলে আপনার কি, তাহলে এদেরকে পাবলিক কমিউনিকেশনে একটা তথ্য মন্ত্রণালয়ের একটা ভূমিকা আসবে। সো সবকিছু মিলে একটা কিন্তু একটা সমন্বিত একটা ব্যবস্থাপনা খুবই জরুরি দরকার। জি, মাইদুল ইসলাম, সেই জায়গা থেকে যেটা হচ্ছে মানাতে হবে, বা তিনি যেগুলো বলছেন যে একে একে সামনে অনেকগুলো বাস্তবতা এসে দাঁড়াবে যেগুলোকে আসলে কার্যকর করতে হবে। এখনো আমরা দেখছি স্কুল বন্ধ দিয়েছে, কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটে একেবারে লোকজন জড়ো হয়ে গেছে, সেখানে নিষেধাজ্ঞা দিয়ে এটা মানাতে হচ্ছে। স্কুল বন্ধ দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা নাকি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, সে বিষয়ে আসছে। কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে মিষ্টির দোকানে মোটরসাইকেল হাগিয়ে বেড়াচ্ছে এলাকায়। তার মানে একটা বড় ধরনের শক্ত ভূমিকা দিতে হবে। এলোমেলো মনে হচ্ছে না? না, এইটার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে প্রথমে আসি যে যেটা স্কুল বন্ধ দেওয়ার পরে যেটা হচ্ছে যে কক্সবাজার বা কুয়াকাটা যেটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আজকে কিন্তু লকডাউন করে দেওয়া আছে। এখান থেকে আপনি দেখবেন যে মাইকিং হয়েছে সেখানে, এবং কক্সবাজার কুয়াকাটায় কিন্তু আপনার এটা আর হবে না, অর্থাৎ সেখানে আপনার এই জনসমাগমটা এটা আর থাকবে না। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর হচ্ছে যে আপনার যেটা ঢিলাঢালা যেটা চলাফেরা করা হচ্ছে, এই জন্যই আমি যেটা বললাম যে তখন যে আমি একটা কমিটি দেখালাম, সেই কমিটির ক্ষেত্রে এটা নির্দেশনা দেওয়া হয়ে গেছে যে ক্ষেত্রে, এবং আপনি দেখবেন যে জরিমানা কিন্তু বেশ কয়েকজন জরিমানা করা হয়ে গেছে। এখন আপনি যত জরিমানা করেন আর যত যাই কিছুই করেন, আর এই যে সামনে পরিস্থিতি আসতেছে, আপনি যেটাই করেন, যদি সেইখানে আমাদের সচেতনতা যদি না থাকে, আমাদের সবার যদি সামগ্রিক সচেতনতা না থাকে, আমরা যদি প্রিভেনশন করতে না পারি, প্রিভেনশন ইজ মাস্ট, এই কথাটা আমাদেরকে বুঝতেই হবে। আমরা যতই যাই বলি, এই ব্যাপারটা এমন একটা জিনিস, দেখেন আমরা আপনারা যদি বলেন যে না এই স্বাস্থ্য মন্ত্রণালয় এই সমস্যা বা অন্য মন্ত্রণালয় এই সমস্যা, এগুলো যদি বলেন, এগুলোতে কিন্তু এটা থেমে থাকবে না। আপনি চীনের মতো একটা দেশ, সেটা যেটা শুরু হলো, সেখান থেকে দেখেন যে যখন ইটালিতে গেল, এরা আমাদের থেকে অনেক ডেভেলপড একটা কান্ট্রিজ। ইটালি বলেন, আপনি ফ্রান্স বলেন, ইউকে বলেন, সেই দেশগুলোর মধ্যে যখন গেল, তখন ইটালিতে মাত্র 2-3 জন ছিল। এরা কিন্তু দেখেন যে ওরাও কিন্তু আগে থেকে জানতে পেরে গেছে যে চীনে এটা হচ্ছে। 2-3 জন থেকে তাদের সক্ষমতা অনেক বেশি আমরা ধরে নেই, কিন্তু সেই দেশগুলো কি একটা অবস্থায় চলে গেছে, কারণ তারা ইগনোর করেছিল। ইগনোর, এখন দেখেন যে ইগনোরের ব্যাপারটা যদি আসে, যে তাদের মতো উন্নত দেশ যদি ইগনোর করে, তাহলে আমরা যে কাজগুলো যে আগের থেকেই, এটা আপনি দেখবেন যে 2 মাস আগে থেকেই যদি এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে উদ্যোগগুলো নিয়েছিল, আমি মনে করি এই উদ্যোগগুলো যদি সঠিকভাবে না নেওয়া হয়, আমাদের 6 লাখের মতো মানুষকে আমরা স্ক্রিনিং করেছি। এটা কম কথা না, 6 লাখের মধ্যে স্ক্রিন করা হয়েছে, এবং নিয়মিত এটার মধ্যে আপডেট দেওয়া হচ্ছে, আমাদের যে ব্রিফিং হচ্ছে, ব্রিফিং জানিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এগুলো বলা হচ্ছে, দেখা হচ্ছে। এগুলো যদি না হতো, আমাদের কিন্তু এখন সর্বমোট আক্রান্ত 14 জনের মতো, মানে আমরা যদি ইয়া করি 14 জন, আর বাকি যারাই আছে তারা কিন্তু কোয়ারেন্টাইনের মধ্যে আছে। এখন দেখেন যে কোয়ারেন্টাইনের মধ্যে থেকে বিদেশ ফেরত যে লোকগুলো আসলো, এগুলো 2000-এর মতো আছে বিভিন্ন জায়গায়। এই লোকদেরকে কোয়ারেন্টাইন যেখানে করা হচ্ছে, সেখান থেকে প্রতিটা মানুষকেই কিন্তু একজন করে পুলিশ দিয়ে যে পাহারা দিয়ে রাখবে, এটা কিন্তু সক্ষমতা কিন্তু এত সহজ কাজ না যে প্রতিটা মানুষকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখবে। কিন্তু এই মানুষগুলোর মধ্যে কেউ যদি আশকোনায় তো সম্ভব ছিল 142 জনকে আলাদা করে রাখা। আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি আশকোনার কথাটাই ধরেন, আমি এই কথাটাই ধরি, আমাদের যে হজ ক্যাম্পের যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় খুব শক্ত করে বলে দিয়েছে যে এই মানুষগুলো কেউই এখানে যেতে পারবে না, কোয়ারেন্টাইন করে রাখা হবে। আপনি দেখেন তারপরে কি করলো, সেই মানুষগুলো আন্দোলন করলো, তারপরে কত বিশ্রী ভাষায় দেশকে নিয়ে গালিগালাজ করলো। পুলিশ সেখানে যে প্রথমে তো ডাক্তার নার্স যারা ছিল তারা তো ভয়ে যেতে পারেনি, তা মারতে আসছে। তারপরে দ্বিতীয় কথা, যেখানে পুলিশ নেওয়া গেলো, পুলিশ পালো না, এরপরে বাধ্য হয়ে সেখানে আর্মি নামানো হলো যে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তারা এতটা ক্ষিপ্ত হয়ে গেল, অথচ এই লোকগুলো মানে আমাদের দেশের জন্য কতটা হুমকি স্বরূপ। এবং এটার ক্ষেত্রে আপনি দেখেন যে প্রবাসীদের এত কিছু করার পরও তাদেরকে হোম কোয়ারেন্টাইনে সত্যি জাতি দেওয়া হলো। যেতে দেওয়া হলো কখন, যখন এটা তাদেরকে নিয়ন্ত্রণ কোনোভাবে করা যায়নি, এবং তাদেরকে আমরা শর্ত সাপেক্ষে প্রত্যেককে পরীক্ষা করার পরে যখন দেখা গেল যে না এই মুহূর্তে তারা থ্রেট না, এবং তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইন রাখা দরকার, হোমেও ওটা করতে পারে, তখন তাদেরকে যেতে দেওয়া হলো। এখন তারপরে যে কাজটা, যার বাড়িতে যাওয়ার পরে যে ব্যাপারটা দেখেন, সেখানে যে ওই লোকগুলাই সেখান থেকে দেখা যায় এদিক ওদিক চলাফেরা করার মতো কাজটা শুরু করেছে, যে কারণে এখন কিন্তু সরকার খুবই স্ট্রিক্ট হয়ে গেছে, ভীষণ স্ট্রিক্ট, যে যদি এখান থেকে হয় 50,000 টাকা জরিমানা করা হয়েছে এর মধ্যে থেকে। এবং এখন যেটা করা হচ্ছে যে আমাদের একটা আইন আছে, আপনাকে আমি আইনটা
যদি দেখাতে পারি যে একটা আমাদের এই আইনের আওতায় নিয়ে এসে আমাদের একটা আইন আছে, সেটা হচ্ছে এরকম যে আপনার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণের হ্যাঁ রোগ সংক্রমণের নিয়ন্ত্রণের, হ্যাঁ যেটা হচ্ছে যে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন 2018, এই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখন। কিন্তু আমি একটু বলতে চাই যে আইন দিয়ে কিন্তু হবে না এই জিনিসটা, এটা দুইটাই লাগবে। আপনাকে তাকে বোঝাতে হবে যে কেন তার হোমে থাকা দরকার, তার নিজের আত্মীয়-স্বজনের জন্য থাকা দরকার। মানে কিন্তু শুধু আইন তারাও দিয়ে বোঝে নাই, কিন্তু আমরাও জিনিসটা বুঝাই হবে নাই, না। এটা কিন্তু না, বোঝানো হয়েছে। কিন্তু এটাতে তারা এখানে একটা কথা আমি বলি যে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে তারা যারা আসছে তারা ধরে নিচ্ছে যে আমার গায়ে কোনো জ্বর নাই, আমার কোনো অসুখ নাই, আমি 14 দিন থাকার আমার দরকার নাই। কিন্তু ফ্যাক্টটা কি যে এই অসুখটা এমন যে 14 দিন সে কোনো সিমটম না থাকলে 14 দিনের মধ্যে তার এই সিমটমটা বের হবে। জি আমি একটু থামাতে এখানেই হচ্ছে- সমস্যাটা হয়। জি আমি একটু থামাতে চাই, বিরতি নিব, বিরতির পর ফিরে এসে কামরুন নাহার কাছে জানতে চাইবো যে ধরেন একটা হচ্ছে তো জনমত গড়ে উঠেছিল যার কারণে জনগণ চাইছিল বলে স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছিল, কিন্তু তারপর দেখা গেল সেই মানুষগুলো একটা বড় অংশ বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ঘুরতে যাচ্ছেন, আবার যাদেরকে হোম কোয়ারেন্টাইনে শর্তে দেওয়া হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছেন নিচে। এখানে সব ক্ষেত্রে সংবাদ মাধ্যম বলুন বা আমরা সাধারণ মানুষ বলুন একদম সরকারকে একদম পিন পয়েন্ট করে দাঁড়িয়ে করে ফেলি বা বিভিন্ন মন্ত্রণালয়কে দায়ী করে ফেলি। এখানে কে কে ঘুরতে যাবে না যাবে, কার মনে কি ইচ্ছা, এটা তো আর নিশ্চয়ই কোনো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বা অন্য বিভাগের পক্ষ থেকে যেন সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা তাদেরকে কতটা আসলে প্রশ্নের মুখে আনতে পারি সেটা জানতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা কামরুন নাহা। যে প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে, 1 আশকোনা হজ ক্যাম্পে যেটা ঘটেছে সেটা কোনো সমন্বয়হীনতার প্রমাণ বহন করে কিনা, 2 ছুটি নিয়ে যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে লোকজন ভিড় করছে, কোয়ারেন্টাইন মানছে না, এখানে সেক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানকে দায়ী করা আসলে আমাদের কতটুকু যৌক্তিক? আচ্ছা, আশকোনার কথাটা বলি। আমাদের মানে যেটা ছোট্ট বলা করে, হয়েছে 13 মিনিট। পরে এই প্রশ্ন তো এসেছে যে এরকম সিচুয়েশন কেন হলো। তো বললো যে আমরা প্রথমে জানতাম না, কিন্তু আমরা কিন্তু মানে ফেসবুকে ওই নিউজটা ঘোরাফেরা করতে দেখছিলাম যে ইতালি থেকে কিছু লোক পালিয়ে আসছেন। তো আমরা এমনি ইতালির পরিস্থিতি যেটা বুঝতে পারি যে এখানে বেশিরভাগই মানে বাঙালি হচ্ছে ইলিগাল, মানে অবৈধ। সাগর পথে পাড়ি দিয়ে তারা পৌঁছেছেন। তো তাদেরকে তারা যখনই হেলথ প্রবলেম নিয়ে মানে করোনা সিচুয়েশনে যখন হেলথ প্রবলেম নিয়ে কোনো হসপিটালে যাচ্ছেন তারা ধরা পড়ছেন এবং তাদেরকে পরীক্ষা না করে সরাসরি প্লেনে উঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই সিচুয়েশনে মানুষ আসতেই পারে, কিন্তু আমাদের এখানে যে অব্যবস্থাপনার নমুনা আমরা দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ জানতো না। তারা শুনেছে রাত 11টায় প্লেনটা আসবে, কিন্তু সেটি আসলো সকালবেলা। তো তারা সকালে যখন ওই বাসে উঠানোর পরে হজ ক্যাম্পে দেখতে আসলো সিচুয়েশন কি, দেখে যে মানে ওখানে ঢোকার মতো অবস্থা নাই। তারপরে পরিষ্কার করার লোক পাচ্ছিল না এবং তাদের মানে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাউকে পাওয়া যাচ্ছিল না। ওই রাতের বেলায় পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল একবার, কিন্তু মানে ওই সময় কোনো লোক পাওয়া যায়নি। মানে এটা নাকি গণপূর্ত মন্ত্রণালয় পরিষ্কার করে, আর হজ ক্যাম্প সারা বছর বন্ধ পড়ে থাকে, শুধু হজের টাইমে খোলা হয়। তো যেখানে 2 মাস আগেই 1-1.5 মাস আগেই উহান থেকে লোকজন এনে রাখা হলো, তারপরেই কেন এই ধরনের একটা এত নোংরা পরিবেশ Right. হলো? তার মানে যে আপনার কাছে মনে থাকার হচ্ছে মতো যে অবস্থা না। অব্যবস্থাপনা একদম জি, পর্যায়ে এবং পর্যায়ে ছিল। coordination-এর অভাব, জি, যে মাইদুল ইসলাম। এই ধরনের সিচুয়েশনে মানে কে পরিষ্কার করবে এটা তো বড় কথা না। জি মাইদুল ইসলাম, এত মন্ত্রণালয় টু মন্ত্রণালয় এত পার্থক্য কেন, এত অব্যবস্থাপনা কেন, আপনার কি মনে হয়? 2 মিনিট। আমাদের আপনি আমাদের আশকোনার যে কথাটা সেই কথাই ছিলেন, তো সেটা দেখে থেকে যে আমাদের মন্ত্রণালয়ের মধ্যে যে পার্থক্য কথা বলেন, আসলে এরকম মন্ত্রণালয়ের পার্থক্য বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে প্রতিটা মন্ত্রণালয়ের নিজস্ব একটা কাজের শিডিউল থাকে, সেই শিডিউল যে প্রতিটি মন্ত্রণালয় চলে। আর সেই ক্ষেত্রে এই যে বিষয়টা যেটা এখন আমরা দেখছি, যেটা ফেস করছি, যেটা ঘটছে, এটা কিন্তু আসলে এই করোনা নিয়ে কিন্তু কোনো দেশই, বাংলাদেশ কেন, কোনো দেশই কিন্তু প্রিপেয়ার্ড ছিল না, এবং স্টিল তারা দে ডোন্ট নো হোয়াট শুড ডু। এবং আপনি দেখেন যে এই যে আপনি সুইজারল্যান্ড কিন্তু বলেই ফেলছে যে এরপরে তারা কী করবে জানে না। আপনি ইউকের মতো দেশ, তারা কিন্তু জানে না যে কী করবে, এখন কী করবে। আপনার এই বিভিন্ন দেশ, আপনি আমেরিকার কথা ধরেন, তারা কতটুকু প্রস্তুত? মানে
উন্নত দেশের উদাহরণগুলো দিয়ে কি আমরা আমাদের অক্ষমতার জাস্টিফিকেশন গাইছি? না, আমরা অক্ষমতার জাস্টিফিকেশন কাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে উন্নত দেশগুলো যেখানে পারে নাই, আমরা যে আমাদের মধ্যে থেকে ওই দেশগুলোর মধ্যে আক্রান্তের হার দেখেন, আর আমাদের মধ্যে এই মাত্র 10 জন 14 জন আজকে থেকে হলো। আর আমাদের নিশ্চয়ই এই ক্ষেত্রে আমি বললাম স্ক্রিনিং যে ব্যবস্থাটা আমরা 2 মাস আগে থেকে স্ক্রিনিং করেছি, এই জায়গায় কিন্তু আমাদের একটা স্ট্রং পয়েন্ট ছিল। দ্যাটস ওয়াই আমি বলবো যে এটার ক্ষেত্রে আমাদের এইটা কম। বাট এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এই ধরনের কথাগুলো বলে আসলে একজন আরেকজনকে ব্লেম দিয়ে বা এটাতে কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আমাদের কি করতে হবে নেক্সট, সেটা হচ্ছে বড় কথা। আমরা আগের কথাগুলো এইভাবে না ধরে এখন আমাদের সামনে আমাদের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। যদি আমাদের খারাপ হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এবং আমাদের সেই অনুযায়ী সামনের সময়টুকু সম্পূর্ণভাবে সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটা মিনিস্ট্রি সব জায়গা থেকে আপনাদের মিডিয়া পর্যন্ত শুরু করে সব জায়গা থেকে এক করে আমাদের কাজগুলো করতে হবে। জরুরি কাজ কি? আমার মতে এই মুহূর্তে কোঅর্ডিনেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং সেই কোঅর্ডিনেশনটা হতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ের লোকদেরকে নিয়ে একটা টিম থাকতে হবে যারা ওয়ান স্টপ সলিউশন দিবে, যে আজকে যে কোনো সমস্যাটা আজকেই সমাধান করতে হবে। যেমন চীনে যেটা হয়েছে 9টা কমিটি ছিল, 9টা কমিটি, একটা ছিল কোঅর্ডিনেশন কমিটি, একটা ছিল কমিউনিকেশন কমিটি, একটা ছিল ট্রিটমেন্ট কমিটি, একটা ছিল আপনার সোশ্যাল স্ট্যাবিলিটি কমিটি, বিকজ আপনার একসময় সোশ্যাল ইনস্ট্যাবিলিটি তৈরি হবে। এরকম 9টা কমিটি ছিল, একটা ছিল কোঅর্ডিনেশন কমিটি, যারা তাৎক্ষণিকভাবে সবকিছু সমাধান দিত। যেই সমস্যার তখনই শুরু তখনই সমাধান দিতে হবে। এইভাবে এই মন্ত্রণালয়ের মধ্যে করলে হবে না। জি ডক্টর সামিউল, সেক্ষেত্রে কি সর্বোচ্চ নেতৃত্ব দেশের এখন থেকে টেক ওভার করার সময় এসেছে কিনা? না, অবশ্যই সমন্বিত কর্মসূচি লাগবে, এবং তার জন্য কিন্তু আসলে আপনি জানেন যে আজকে কিন্তু অনেকগুলো ভালো ডেভেলপমেন্ট হয়েছে, এবং আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জানেন যে আপনি যারা তার অফিসে এবং সেখানে কিন্তু এই সমন্বিতভাবে কিভাবে কাজগুলো করতে পারবে আসলে তাদেরকে নিয়ে কিন্তু সেই নির্দেশনা অলরেডি দিয়েছেন। এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের দায়িত্বগুলোকেও কিন্তু আমরা কিভাবে আসলে প্রথম দিকে হয়তো আপনারা জানেন যে আমাদের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট বা হসপিটালকে যারা দেখে অথবা আমাদের কমিউনিকেবল ডিজিজ যারা দেখে আইডিসিআর, তারা হয়তো মোস্টলি ইনভলভ ছিল, কিন্তু এবং ফিল্ডের যারা ছিল তারা ছিল। কিন্তু এখন কিন্তু অলমোস্ট যারা থাকেন সবাইকে ডেপ্লয়েড করা হয়েছে যে আসলে এখন এই ক্রাইসিসটাকে অ্যাক্টিভলি কীভাবে ম্যানেজমেন্ট করা যায়। এবং ডেফিনেটলি যেহেতু এর সাথে ডিজিজকে যেহেতু আমাদের যারা মনে করে, আপনারা জানেন যে এর সাথে একটা বহির থেকে যারা আসছে তাদের সাথে এটা সম্পর্কিত আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত আছে, এবং অনেকগুলো জায়গা নিতে হবে যেগুলো আসলে হেলথের বাইরেও বিয়ন্ড দ্য হেলথ সেখানে আছে। সেখানে অবশ্যই তাদের ভূমিকাকে আসলে গণ্য তো অবশ্যই করতে হবে। এবং সর্বোপরি যেটা বলা হয়েছে যে সমন্বিত কর্মসূচি ছাড়া আসলে এই একটা এমার্জেন্সি যে হেলথ প্রিপারেডনেস এবং তার ইফেক্টিভ মেজার্সটা আমাদের আসলে রেজাল্টটা কাজে দিতে হবে, যে আমাদের ইনফেকশনটাকে কন্ট্রোল রাখতে হবে, যারা অলরেডি ইনফেক্টেড তাদেরকে ভালো প্রোটোকলে ট্রিটমেন্ট দিতে হবে, এবং এই ধরনের জন্য ট্রান্সমিশনটা আলটিমেটলি জিরোতে নিয়ে আসতে হবে। এবং সেই জন্য এবং মর্টালিটি মরবিডিটি অবশ্যই বড় করতে হবে। তো আজকে আমাদের ফার্স্ট কেস অবশ্যই যেহেতু আমাদের মৃত্যু হয়েছে, এটা কিন্তু আমাদের শিক্ষা এবং সেজন্য কিন্তু আমাদের আর কোনো মৃত্যু আমরা চাই না। এটা কিন্তু আসলে সবারই আমাদের ইচ্ছা, এবং সেজন্যই কিন্তু আজকে আলোচনা। অবশ্যই আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আজকে আর হাতে সময় নেই। আশা করি আপনাদের চারজনের আলোচনা থেকে দর্শক যথেষ্ট সমৃদ্ধ হবেন এবং যথেষ্ট তথ্য পাবেন। আলোচনা শেষ করবো, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।